আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। তো এখানে বলছে কি বোরের মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। আমরা বোরের মডেলটা পড়লাম। বোরের মডেলটা এরকম ছিল যে তার কক্ষপথ এইভাবে নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, সেটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথ। ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, এইভাবে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, এরকম বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করবে, ঘুরতে থাকবে। আর প্রত্যেকটি কক্ষপথের নাম দিয়েছিল, প্রথম কক্ষপথে কে দিয়েছিল, তারপরে এল, তারপরে এম, তারপর হচ্ছে এন। এরকম করে 4টি কক্ষপথের সে নাম দিয়েছিল। তো যদি প্রথম কক্ষপথ হয় সেটা হচ্ছে 1, দ্বিতীয় কক্ষপথ 2, তৃতীয় কক্ষপথ 3, চতুর্থ কক্ষপথ হলে 4। আর প্রতিটি কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে তার সূত্র হচ্ছে 2n²। অর্থাৎ একটি একটি শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে সেটার সূত্র হচ্ছে 2n²। যেমন যেমন হচ্ছে যে আমরা আমরা জানি কে সমান সমান কে শক্তি স্তর, যেটা কে মান হচ্ছে 1, কে হচ্ছে 1। তারপর হচ্ছে এল, এল সমান সমান হচ্ছে 2। তারপরে এম এর মান এম হচ্ছে 3 আর এন হচ্ছে 4। এই 4টা শক্তি স্তর। 4টা শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন থাকবে তার সূত্র হচ্ছে 2n²। 2n²। তাহলে আমরা এন এর জায়গায় কি বসাইতে পারি? এন এর জায়গায় 1 বসাইতে পারি। 2 ইনটু 1 এর জায়গায় যদি আমরা স্কয়ার দিই, এখানে 1, 1 এর পর যদি স্কয়ার দিই তাহলে কত আসে? 2 এর পর 1 এর পর স্কয়ার দিলে 1 হয়, আর 1 আর 2 গুণ দিলে 2 হয়। তাহলে প্রথম শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টি? এই যে 2টি। আবার এল সমান 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টি? 2n²। 2n² সূত্র অনুযায়ী 2 ইনটু n এর জায়গায় আমরা কি দেবো? 2 স্কয়ার দেবো। তো 2 এর স্কয়ার দিলে হয় 4, 4 ইনটু 2 8। অর্থাৎ অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 8টি। আবার তৃতীয় শক্তি স্তর 2n² সূত্র অনুযায়ী তাহলে 2 ইনটু n এর জায়গায় কত দেবো আমরা? 3 দেবো। এখন 3 এর পর যদি স্কয়ার দিই কত আসে? 3 এর পর স্কয়ার দিলে হয় 9, 9, 9 দিয়ে 18। তাহলে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টি? 18টি। আবার চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টি? মানে কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে? সেটা হচ্ছে 2 ইনটু আমরা n এর জায়গায় কত দেবো? 4। 4 এর পর স্কয়ার দিলে কত হয়? 4 এর পর স্কয়ার দিলে 16, 16 দিয়ে 32টি। তাহলে প্রথম শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। আবার দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কয়টি? 8টি। তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কয়টি? 18টি। চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কয়টি? 32টি। তাহলে আমরা এইভাবে সহজেই 2n² সূত্র অনুযায়ী আমরা যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। এই যে তাহলে n এর মান 1 হলে, যদি প্রথম শক্তি স্তর কে ধরি আমরা, প্রথম শক্তি স্তর কে, তাহলে n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। আবার যদি আমরা দ্বিতীয় শক্তি স্তর ধরি, দ্বিতীয় শক্তি স্তর L, তাহলে n এর মান হচ্ছে 2। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কবে? 2n² সূত্র অনুযায়ী 8টি হবে। আবার m এর মান যদি 3 ধরি, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 2n² সূত্র অনুযায়ী 18টি। আবার n শক্তি স্তর অর্থাৎ চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তাহলে হচ্ছে 32টি। এগুলো মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ তে আছে। এইভাবে করে প্রত্যেকটা মৌল ইলেকট্রন বিন্যাস করে দেওয়া আছে। যেরকম আমাদের এখানে প্রত্যেকটা আছে, যেমন হাইড্রোজেন 1 তাহলে প্রথমে ঢুকছে, আর হিলিয়াম 2 প্রথম শক্তি স্তরে ঢুকছে, যেমন লিথিয়াম 3 তাহলে প্রথমে প্রথম শক্তি স্তরে ঢুকবে, বাকি ইলেকট্রন গুলো তৃতীয় শক্তি স্তরে ঢুকবে। তো প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন 2 ঢুকছে, বাকি ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে ঢুকছে। যেমন বেরিলিয়াম 4 প্রথম দুইটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে ঢুকছে, বাকি 2টা তারপরে শক্তি স্তরে ঢুকছে। এইরকম করে বাকিগুলো সব ঘুরছে দেখো। এই যে এল এর সর্বোচ্চ মান কত? এল এর সর্বোচ্চ মান হচ্ছে 8। অর্থাৎ 8টি ইলেকট্রন, এই যে এখান পর্যন্ত 8টি ইলেকট্রন প্রবেশ করার পরে তারপরে 9তম ইলেকট্রনটা এখানে প্রবেশ করছে। আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টি, এখানে 2টি প্রবেশ করার পর তৃতীয় নম্বর ইলেকট্রনটা এখানে বসছে। ঠিক তাহলে এরকম আবার আমরা জানি এল এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 8টি। ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি, কিন্তু এখানে 8টি হয়েছে, ঠিক আছে। আর এম এ 8টির পরে পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করে, যেমন নিয়নের পরে আছে সোডিয়াম। সোডিয়াম 11তম ইলেকট্রনটা প্রথমে 2টা, তারপরে শক্তি স্তরে 8টা, তারপরে ইলেকট্রনটা আমাদের এখানে প্রবেশ করছে। তো আমরা জানি এম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? এম শক্তি স্তরে ধারণ ক্ষমতা হচ্ছে 18টি, আর এটা আছে 8টি, আর এটা আছে 2টি। এটা 2টি, এটা 8টি, এটা 18টি। তাহলে এখানে 18টি ইলেকট্রন প্রবেশ করার পর তারপরে ইলেকট্রন যাওয়ার কথা। এখানে 18টি ইলেকট্রন প্রবেশ করার পরে তারপরে n শক্তি স্তরে আমাদের ইলেকট্রনটা প্রবেশ করার কথা। কিন্তু এখানে লক্ষ্য করো, আর্গন আর্গন হচ্ছে 18। তাহলে প্রথমে 2টা গেছে, ঠিক আছে। তারপরে
পরে 8টা এখানে গেছে, যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে L এর 8, তাহলে 2 8 18, তারপরে M 8 2 8 10, বাকি 8টা ইলেকট্রন এখানে প্রবেশ করছে। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এই যে পটাশিয়াম 19, এখানে 2টা ইলেকট্রন আছে, তারপর এখানে 8টা 10টা, তাহলে বাকি ইলেকট্রনগুলো কোথায় কোথায় হওয়ার কথা ছিল? এখানে, কারণ এখানে তো M এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 18টি। তাহলে এখানে 18 হওয়ার পরে তারপরে না এখানে যাওয়ার কথা ছিল, N এ যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে এখানে অপূর্ণ, এখানে 8টা রেখেই অর্থাৎ 18টা পূরণ না করেই তারপরে শক্তি স্তর চলে গেছে, তারপরে শক্তি স্তরে চলে গেছে। আবার তারপরে শক্তি স্তর এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 32টি, মানে 32টা হওয়ার কথা ছিল। তাহলে 32 হলে তাহলে হয়তো তাহলে এটা পূরণ করার কথা ছিল, তাহলে এখানে 32টা হোক, কিন্তু এখানেও 32টা হয় না, 2 দিয়ে বাকি ইলেকট্রন গুলো এদিকে চলে আসছে আবার। যেমন 2, যেমন হচ্ছে স্ক্যান্ডিয়াম হচ্ছে 20, তাহলে 2 8, এখানে 8টা, এখানে 2টা দিছিল, তাহলে এখান থেকে আবার এখানে একটা ইলেকট্রন দিয়ে দিল আবার। এই যে ইলেকট্রন গুলো আবার এদিকে সিরিয়াল মেনটেন করতেছে না, অর্থাৎ 18 পর্যন্ত ঠিকই ছিল, 18 পর্যন্ত 2n² সূত্র ঠিকই ছিল, যে প্রথম শক্তি স্তর 2টি, তারপরে 8টি, তারপরে 18টি, তারপরে 32টি, 1 থেকে 18 পর্যন্ত ঠিকই ছিল, 1 থেকে 18 পর্যন্ত। কিন্তু তারপরে 19তম ইলেকট্রন থেকে শুরু করে এই ইলেকট্রন গুলো এখন ব্যতিক্রম হয়ে গেল, কারণ এখানে তো 18টা পূরণ করে তারপরে না তারপরে শক্তি স্তর প্রবেশ করবে, কিন্তু না, এখানে 8টা ইলেকট্রন প্রবেশ করেই পূর্ণ করেই তারপরে শক্তি স্তর চলে গেছে। তো এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রমটা কেন হলো? ব্যতিক্রমটা হওয়ার কারণ হচ্ছে উপশক্তি স্তর। এখন আমাদের উপশক্তি স্তর সম্পর্কে ধারণা থাকতে হবে। উপশক্তি স্তর কি? একটি প্রধান শক্তি স্তরে কয়েকটা উপশক্তি স্তর থাকতে পারে। একটি প্রধান শক্তি স্তরে কয়েকটি উপশক্তি স্তর থাকতে পারে, যাকে বলা হয় উপশক্তি স্তর। যেমন যাকে আমরা L দ্বারা প্রকাশ করি, ছোট L দ্বারা প্রকাশ করি, এর মান হচ্ছে 0 থেকে N1 পর্যন্ত। এখন এর মান হচ্ছে 0 থেকে N1 পর্যন্ত। আমরা প্রথম শক্তি স্তর পড়ছি, প্রথম শক্তি স্তর আমরা n সমান 1 হলে কে, n সমান এই যে n সমান 1 হলে এটা হচ্ছে কে শক্তি স্তর, n সমান 2 হলে এটা আমাদের L শক্তি স্তর, n সমান 3 হলে যেটা হচ্ছে M শক্তি স্তর, n সমান 4 হলে এটা হচ্ছে আমাদের N শক্তি স্তর। এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, এগুলো প্রধান শক্তি স্তর। কিন্তু এখন উপশক্তি স্তর, প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে এক বা একাধিক উপশক্তি স্তর থাকবে। প্রত্যেকটি শক্তি স্তরে এক বা একাধিক উপশক্তি স্তর থাকবে। তো একটি শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকবে তা জানার জন্য আমাদের এই যে n থেকে 0 থেকে শুরু করে N1 পর্যন্ত আমাদের মনে রাখতে হবে, এই পর্যন্ত হবে। আর প্রথমত উপশক্তি স্তর কিছু মান আছে, এটা মনে রাখি। যেমন s এর মান হচ্ছে 0, s অরবিটালের মান হচ্ছে 0। তারপর হচ্ছে p অরবিটাল মান হচ্ছে 1। আর d এর অরবিটাল মান হচ্ছে 2। আর f অরবিটাল মান হচ্ছে 3, এটা মনে রাখতে হবে, s p d f। এখন যদি আমরা বলি যে যে প্রতিটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন মানে অরবিটাল সংখ্যা কতটি হবে, এর বলছে 0 থেকে শুরু করে N1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে N1 পর্যন্ত। এখন আমরা যে বলি n সমান সমান প্রথম শক্তি স্তরে n সমান সমান 1 হলে, অর্থাৎ n সমান সমান যদি আমরা প্রথম শক্তি স্তর ধরি, তাহলে আমাদের সূত্র কি ছিল? আমাদের 0 থেকে n-1 পর্যন্ত, 1 পর্যন্ত হবে আমাদের অরবিটাল সংখ্যা। 0 থেকে N1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। এখন n সমান সমান যদি আমরা 1 ধরি, তাহলে n এর জায়গায় আমরা 1 বসাই দেব। তো 1 থেকে 1 বাদ দিলে কত? 0 আসে। তাহলে এখানে আমাদের 0 হবে। তাহলে n সমান সমান 1 হলে আমাদের 0 হবে। আর 0 হচ্ছে কি আমাদের, এখন 0 তে ধরি, শূন্যের আমাদের এই যে 0 কার? 0 হচ্ছে s অরবিটালের তাহলে আমাদের শুধু s হবে, শুধু হবে s। আবার n সমান সমান যদি আমরা 2 ধরি, n সমান সমান 2 হলে, তাহলে n সমান সমান 2 ধরলে আমাদের এখানে আমাদের 0 আসে, এখানে আমাদের 0 আসে। আর n-1 থেকে শুরু করলে আমাদের কত হবে? 1 থেকে এখানে আমরা 2 বসাবো, 2 থেকে 1 বসালে কত হয়? তাহলে হচ্ছে 0 1 হয়। কারণ n এর জায়গায় আমরা কত বসাবো? 2, 2 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 2 থেকে 1 বিয়োগ দিলে 1 আসে। তাহলে 0 আর 1 হিসাব করতে, মানে এটা বলছে 0 থেকে এখানে n এর মান বসাই দিয়ে যত আসবে তত দূর পর্যন্ত যাইতে হবে। তো n এর মান আমরা কত বসাইলাম? 2 বসাইলাম, 2 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 1। তাহলে 0 আর 1, আর 0 1, এই যে 0 1 আছে, এই 0 1 এর অরবিটালের মান কত? 0 হচ্ছে s, আর 1 হচ্ছে কি? p, s p। তাহলে আবার n সমান সমান আমরা যদি এখন 3 ধরি, 3 হলে, তাহলে এখানে আবার 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। আর এখানে আমরা n এর জায়গায় কত বসাবো? n এর জায়গায় আমরা 3 বসাবো, n এর জায়গায় 3 বসাবো। এখন যদি 3 বসাই, 3 বসলে 3 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? তাহলে 3 থেকে 1 বিয়োগ দিলে 2 আসে।
তাহলে আমাদের 0 থেকে 2 পর্যন্ত যাইতে হবে, এটা 0 থেকে 2 পর্যন্ত যাইতে হবে। তাহলে 0 1 2 এই পর্যন্ত। তাহলে 0 কি, 0 হচ্ছে s, 1 হচ্ছে কি p, আর 2 হচ্ছে কি, এটা 2 হচ্ছে d। তাহলে 3 নাম্বার শক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা কয়টি? 3 নম্বর শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে 3টি, সেটা হচ্ছে s p d। 2 নম্বর শক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা কয়টি? 2টি, এটা s p। প্রথম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টি? একটি, সেটা হচ্ছে কি মাত্র s। আবার n সমান সমান যদি এখন আমরা 4 ধরি, 4 হলে তাহলে এখন আমার আবার কি করতে হবে, n এর জায়গায় 4 দিতে হবে। তাহলে 4 থেকে আমরা যদি 1 বিয়োগ দিই তাহলে কত আসে? 3 আসে। তাহলে আমাদের 0 থেকে 3 পর্যন্ত যাইতে হবে। তাহলে 0 1 2 3 পর্যন্ত যাইতে হবে আমাদের। তাহলে 0 হচ্ছে কি, 0 হচ্ছে s এর মান, আর 1 হচ্ছে p এর মান, আর 2 হচ্ছে কি d এর মান, আর 3 হচ্ছে f এর মান। এই যে এগুলা, এই জন্য আমাদের n শক্তি স্তরে, আমাদের n প্রধান শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টি হবে? 4টি হবে, কারণ এই 4টি বার হয়েছিল 0 1 2 3। এই জন্য আমাদের আমাদের অরবিটাল সংখ্যা কি আসলো? s p d f। এই জন্য আমাদের কখনো কোনো প্রশ্ন আসে যে, যেমন 2 অরবিটালে, এই যে 2 অরবিটালে আমার s p আসলো, d অরবিটাল আসলো না কেন? আমাদের তখন বলে কি 2d, 2d সম্ভব নয় কেন? খ নাম্বার প্রশ্নে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে এগুলো আছে যে 2d সম্ভব নয় কেন, বা এমন বলতে পারে 3f সম্ভব নয় কেন। এখন 3f সম্ভব নয় কেন, 2d সম্ভব নয় কেন? কারণ হচ্ছে কি, যে আমাদের 2d বলি, কারণ 2 হচ্ছে কি আমাদের প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তরে n সমান সমান 2 হলে এর দুইটা শুধু উপশক্তি স্তর আসবে, একটা হচ্ছে s এবং p। d সম্ভব নয়, কারণ d আর উপশক্তি স্তর 2 নম্বর শক্তি স্তরে নেই। তাহলে এখানে আমাদের 1, আর এখানে 2, 2s 2p হয়, এই জন্য 3s 3p 3d হয়, এই জন্য 3f হয় না। আবার এখানে 4s হয়, 4p হয়, 4d হয়, 4f হয়। আশা করি বুঝছো। এখন প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি? আমরা অরবিটাল সংখ্যা কতগুলো পাইলাম? অরবিটাল পাইলাম আমরা পাইলাম একটা হচ্ছে s, একটা হচ্ছে p, একটা হচ্ছে d, আর একটা হচ্ছে f। s p d f। আমরা বললাম s এর মান হচ্ছে 0, p এর মান হচ্ছে 1, আর d এর মান হচ্ছে 2, f এর মান হচ্ছে 3। তাহলে s p d f। এন্ড প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি হবে? প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি করে হবে? এটা সূত্র হচ্ছে 2 × 12 + 1, অর্থাৎ প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 12 + 1। এখন হচ্ছে কি, L হচ্ছে কি, যে L হচ্ছে উপশক্তি স্তরের মান, এই যে উপশক্তি স্তরের মান, আর N 1 তো 1ই। তাহলে L হচ্ছে কি উপশক্তি স্তরের মান। আমরা যে উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বের করব তার মানটা বসাইতে হবে। কিভাবে বসাবো আমরা? এখন যদি বলা হয় S অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি? এই যে S অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি? তাহলে আমরা এখানে সূত্র ফেলাবো 2 × 12 + 1 আছে, 2 × 12 + 1। তাহলে আমরা শুধু মান বসাই দিব, এই যে 2 ইনটু তারপর 2। এল হচ্ছে বললাম কি, এল হচ্ছে উপশক্তি স্তর মান, এল হচ্ছে উপশক্তি স্তর মান। কার উপশক্তি স্তর বার করতেছি? এস। তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে কি, এস এর মান 0, দিয়ে এস এর মান 0। তাহলে +1, +1। তাহলে 2 আর 0 গুণ দিলে কত হয়? 0। 2 আর 0 গুণ দিলে 0 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 2 গুণ দিলে 2 হয়। তাহলে এখানে আমাদের কত আসবে? আমাদের এখানে 2 আসবে। এই জন্য আমাদের এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা কয়টি হয়? 2টি হয়। আবার যদি পি ধরি, পি, তাহলে আবার 2 × 2l + 1। তাহলে 2 বসাবো, এল এর জায়গায় কি বসাবো? 2 × এল এর জায়গায় কত বসাবো? এল। কিসের মান বার করতেছি? পি অরবিটাল। এখন পি অরবিটাল মান কত? পি অরবিটাল মান হচ্ছে 1 + 1। তাহলে হিসাব করি, এখানে 2 × 2 গুণ দিলে কত হয়? 2 হয়। 2 আর +1 তাহলে কত হয়? 3। 3 আর 2 গুণ দিলে 6। তাহলে এই পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টি হয়? 6, 6 মানে 6টি হয়। তারপর ডি অরবিটাল ধরি এখন, 2 × 12 + 1, 2 × 12 + 1। তাহলে আমরা এখানে বসাই 2 × এল এর মান কত? এখন কিসের অরবিটাল মান বার করতেছি? ডি অরবিটাল। এখন ডি অরবিটাল ইলেকট্রন ডি অরবিটাল মান কত? ডি অরবিটাল মান হচ্ছে এই যে 2। ডি অরবিটাল মান হচ্ছে 2 + 1। তাহলে এখানে হিসাব করি আমরা, এখানে কত আসে? 2 2 4, 4 1 5, 5 আর 2 গুণ দিলে 10। তাহলে ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টি? 10টি। তারপর হচ্ছে এফ অরবিটাল। তাহলে 2 × 2l + 1, 12 + 1। এখন যদি আমরা এখানে হিসাব করি, 2 × 2 ×
2 ইন্টু 2 এল এর মান কত বসাবো এখন? এখানে এল বলতে আমাদের ওই যে উপশক্তি স্তর মান এফ, এফ এর মান কত? এফ এর মান দেওয়া আছে আমাদের এখানে 3, তাহলে এখানে 3 বসাবো প্লাস 1, তাহলে আমাদের এখানে কত আছে? 2 3 6, 6 আর 1 যোগ করলে 7, 7 আর 2 14, 14টি। এই জন্য আমাদের এস এর সর্বমোট ইলেকট্রন সংখ্যা কয়টি? দুটি। এই জন্য আমাদের এস স্কয়ার হয় পি পাওয়ার 6 হয়, কারণ পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টি? 6টি। আর ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টি? এখানে আমরা 10 পাইছি, এজন্য ডি পাওয়ার 10 হয়। আবার এফ কত? 14 হয়, এফ পাওয়ার 14 হয়। এই কারণে তাহলে প্রতিটি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কিভাবে বার করবো আমরা? 2 × 2l + 1। এল হচ্ছে কি? উপশক্তি স্তরের মান। উপশক্তি স্তরের মানগুলো কিভাবে মনে রাখতে হবে? যে এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। এখন হচ্ছে আবহাওয়া নীতি, সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড 5 স্টার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আবহাওয়া নীতি বা ইলেকট্রন প্রবেশের নীতি, অর্থাৎ ইলেকট্রন প্রবেশ কিভাবে করবে তার নীতি। তো ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর প্রবেশ করবে। ইলেকট্রন বিন্যাস করি আমরা কখনো 118টি মৌল ইলেকট্রন বিন্যাস, সেক্ষেত্রে সবচেয়ে ছোট যে শক্তি স্তর সেখানে আগে প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে বড় শক্তি স্তর প্রবেশ করবে। প্রথমে ছোট, তারপরে বড় শক্তি স্তরে ক্রমান্বয়ে প্রবেশ করবে। এবং অরবিটালের শক্তি নির্ধারিত হয়, মানে অরবিটালের ছোট এবং বড় তারা নির্ধারিত হয় n + l এর মানে। n + l এর মান, n হচ্ছে কি প্রধান শক্তি স্তরের মান, আর l হচ্ছে উপশক্তি স্তরের মান। যোগ করলে n হচ্ছে প্রধান শক্তি স্তরের মান, আর l হচ্ছে উপশক্তি স্তরের মান। n প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, আর হচ্ছে l হচ্ছে উপ শক্তি স্তর। তাহলে হচ্ছে n হচ্ছে কি প্রধান শক্তি স্তর, l হচ্ছে উপশক্তি স্তরের উপশক্তি স্তরের মানগুলো। তো ইলেকট্রন প্রবেশ করবে কিভাবে? সবচেয়ে আগে প্রথমে ছোট শক্তি স্তর প্রবেশ করবে, তারপরে বড় শক্তি স্তর। এবং ছোট বড় শক্তি স্তর কিভাবে বার করবো? এটা n + l এর মান হচ্ছে, n এর মান যদি n + l এর মান যদি ছোট হয় তাহলে ছোট শক্তি স্তর, আর n + l এর মান যদি বড় হয় সেটা হচ্ছে বড় শক্তি স্তর। তো যে অরবিটালে n + l এর মান কম, তার শক্তি স্তর ছোট, মানে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আর যদি n + l এর মান সমান হয়ে যায়, মনে করো দুই জায়গায় n + l এর মান দুইটা সমান হয়ে গেল, যদি সমান হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে? যেখানে n এর মানটা ছোট বা কম, সেখানে আমাদের কি করতে হবে? ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা এখানে বলছি 3D এবং 4s। এই 3D এবং 4s এর আগে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে? যেমন হচ্ছে 3D মান বার করি। এই যে 3D আমরা বললাম কি n + l এর মান করতে হবে। এই যে n হচ্ছে প্রধান শক্তি স্তরের মান, প্রধান শক্তি স্তর এখানে কি 3, এই যে 3 বসাইছি। আর l হচ্ছে উপশক্তি স্তর মান। এখন উপশক্তি স্তর এখানে কি আছে? উপশক্তি স্তর আমাদের d আছে। এখন d এর মান কত? d এর মান আমরা এখন বললাম d এর মান হচ্ছে 2, SPDF, s এর মান 0, p এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে 2। তাহলে আমাদের d এর মান কত হবে এখানে আমাদের? 2। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে 3 এর মান হচ্ছে 5, এটা 5 আসলো। এবং 4s, এখন 4s লক্ষ্য করো, n এর মান হচ্ছে, এই যে n এর মান হচ্ছে 4, n এর মান কত? 4, 4 বসাইছি। আর l হচ্ছে উপশক্তি স্তর মান s এর মান কত? 0, s এর মান 0। তাহলে 4 + 0 দিলে 4 আসে। এখন দেখো এই দুইটার মধ্যে এখানে আমাদের 4 আর 5 আসলো, এখানে 4 আসলো, কোনটা ছোট? 4টা ছোট। এই জন্য আমাদের 4s আগে ইলেকট্রনটা প্রবেশ করে, কারণ 4s এর মান ছোট, এজন্য এই ছোট শক্তি স্তর, ছোট শক্তি স্তর। কারণ 3D এবং 4s হিসাব করলে আমাদের আগে 3D আসার কথা, কারণ তৃতীয় শক্তি স্তর আগে আসবে, তারপরে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করার কথা। কিন্তু 3D এর মান হচ্ছে আমাদের, এটার মান আছে তোমার আছে 5, আর 4s এর মান আছে 4। এই জন্য আমাদের কোনটা ছোট? এই যে 4টা ছোট। এই 4টা ছোট হওয়ার কারণে আমাদের আগে কোথায় প্রবেশ করতেছে? আগে 4s এ প্রবেশ করতেছে। এইভাবে আমাদের কি ইলেকট্রন বিন্যাস করতে হবে, অর্থাৎ যার মান ছোট সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আরো কয়েকটা প্র্যাকটিস করি আমরা। এই যে ইলেকট্রন বিন্যাসটা প্রথমে 1s এ প্রবেশ করবে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, 3p, 4s, 3d। আচ্ছা, এখানে আমরা n + l এর মানগুলো হিসাব করে দিই। এখানে এই যে n + l এর মান হিসাব করি, n + l এর মানগুলো এগুলো যে হিসাব করি আমরা, কত আসে? আচ্ছা, এখানে n এর মান যদি 1 ধরি, n এর মান 1, আর এখানে s এর মান কত? n + 1, তাহলে n এর মান হচ্ছে 1 আর s এর মান হচ্ছে 0, তাহলে কত আসবে তোমাদের? 1 আসবে। আচ্ছা, এখানে 2 হিসাব করি, এখানে n এর মান কত? 2, s এর মান কত? 0, তাহলে 2 + 0 কত আসবে? এটা 2। আচ্ছা, এখানে 2p ধরি, তাহলে n এর মান কত আসবে? 2, আর p এর মান কত? p এর মান হচ্ছে 1, তাহলে 2 + 1 তাহলে কত আসে? এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে কি 3, এটার মান আসবে 3। আবার এখানে দেখি 3p, এই যে 3p আছে, 3p মান কত আমাদের? 3p মান হচ্ছে আমাদের, n এর মান হচ্ছে 3, n এর মান কত আমাদের? আচ্ছা, এখানে 3s, এখানে লক্ষ্য করি
এখানে 2p এর মান 3 আর 3s এর মান কত আছে 3s। আচ্ছা এখানে আমাদের প্রথমত 2p এবং 3s, 2p n প্লাস l এর মান কতই করি এখন, n প্লাস n, n প্লাস l এর মান, তো n এর জায়গায় কত বসাবো 2 বসাবো, p এর মান কত, p এর মান হচ্ছে 1, তাহলে এখানে কত আসলো আমাদের 3 আসলো। এখন 3s হিসাব করি, এখানে n এর মান কত 3 আর s এর মান কত 0, তাহলে এখানে কত আসে 3। এখন দুইটাই তো সমান, এখানেও 3 এখানেও 3, এখন কোনটা ছোট, কোনটা কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, কারণ এটার মানও 3 এটার মানও 3। ওই যে এই যে রুলসটা বললাম এখানে, যদি n প্লাস l এর মান সমান হয়ে যায়, যেখানে n এর মান কম সেখানে আগে সেটা হচ্ছে ছোট শক্তি স্তর, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ এই যে n এখানেও 3, মানে এখানে আমাদের এখানেও 3 আসলো, এখানেও 3 আসলো, কিন্তু আমাদের দেখতেছি এই যে n এটা, এই যে 2 এর মানটা ছোট, n হচ্ছে এখানে n এর মান 2, এখানে n এর মান 3, এইজন্য আগে 2p তে আসছে, এইজন্য আমাদের কি আসছে এই যে 2p তে আসছে, তারপর 3s আসছে, আবার 3p, তারপর 4s, তারপর 3d। এইভাবে করে ইলেকট্রন বিন্যাসটা হয়ে থাকে, যে যার মান ছোট সে আগে ইলেকট্রন প্রবেশ করে, যার মানটা বড় সে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখন যে আমরা ইলেকট্রন বিন্যাস, এখন তো এইভাবে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস আর মনে রাখা যায় না, তো সহজে ইলেকট্রন বিন্যাস মনে রাখার জন্য এই যে পরমাণু ইলেকট্রনিক বিন্যাসের ক্রমটা এর মনে রাখতে হবে আমাদের, 1s 2s 2p, মানে প্রথমে 1s প্রবেশ করবে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, 4s, 3d, 4p, 5s, এই প্রত্যেকটা ইলেকট্রন মানে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে এভাবে ক্রম ক্রম আকারে। তো এত বড় ক্রম তো মনে রাখা সহজে মনে রাখা যায় না, তো শর্টকাটে আমরা মনে রাখতে পারি তোমার দুইটি উপায়ে, যে নিচে দুটি উপায়ে ইলেকট্রন বিন্যাসের ক্রম আমরা খুব সহজেই মনে রাখতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে ছন্দের মাধ্যমে, ছন্দের মাধ্যমে আমরা একটা ইয়া করতে পারি, এটা এই ছন্দটা সবারই জানা আছে। হ্যাঁ, যেটা হচ্ছে শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফ ডিপিএস করো এফ ডিপিএস করো, এটা হচ্ছে ছন্দ। এই ছন্দের মাধ্যমে আরেকটা হচ্ছে একটা নাম্বার মুখস্থের মাধ্যমে, সেটা হচ্ছে কি 122, 334, 345, 456, 456, 756, 78, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা মুখস্থ করার মাধ্যমে আমরা অতি সহজেই এই যে 118টি মৌলের যে ইলেকট্রন বিন্যাসটা করলাম, এই যে ইলেকট্রন বিন্যাসটা পুরোটাই আমরা অনায়াসে লিখতে পারবো। এটা এই যে ইলেকট্রন বিন্যাসটা অনায়াসে আমরা লিখতে পারবো কিভাবে। আচ্ছা এখানে বলছে শোনো শোনো, আমরা বসাবো এস এস, শোনো শোনো, প্রথমে তারপর বলছে প্রিয়া শোনো পিএস পিএস, এই যে শোনো শোনো বলছে কি এই যে শোনো শোনো, শোনো শোনো বলতে এস, শোনো এস, শোনো এস, প্রিয়া শোনো পি এস, প্রিয়া শোনো পি এস, ডিপিএস করো তাহলে ডি পি এস, তাহলে আবার ডিপিএস করো ডিপিএস করো, তাহলে ডিপিএস করো, তারপর বলছে এফ ডিপিএস এফ ডিপিএস, তাহলে প্রত্যেকটাকে রিপিট করবে, প্রত্যেকটা কি করবে রিপিট করবে। আচ্ছা তাহলে আমাদের ছন্দ শোনো শোনো মানে কি এস এস, শোনো শোনো প্রিয়া শোনো মানে হচ্ছে কি পি এস পি এস, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, আর বলছে কি ডিপিএস করো, তাহলে আমাদের ডি পি এস, ডিপিএস করো, আবার বলছে কি ডিপিএস করো, তাহলে আবার ডি পি এস, ডিপিএস করো, আবার বলছে কি এফ ডিপিএস করো এফ ডিপিএস করো, অর্থাৎ এফ ডি পি এস, আবার এফ ডি পি এস, এই যে আমরা লিখলাম ছন্দ আকারে লিখে দিলাম, যে ছন্দটা পুরো লিখে দিলাম এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস, লেখার পরে এখন আমাদের এই যে নাম্বারটা আছে 122, 334, 345, 456, 456, 756, 78, এখন এই নাম্বারটা আমাদের এখন কাজে লাগবে কিভাবে, নাম্বারটা শুধু বসাই দিতে হবে, যেমন 122, 122, তারপর হচ্ছে 334, 334, তারপর হচ্ছে 345, 345, 456, 456, আবার 456, তারপর হচ্ছে 756, শেষে 78, এই যে নাম্বারটা দেখো, এই নাম্বারটা পুরো একটা আমাদের যে এখানে যে ক্রমটা করলাম এখানে, এই পুরো ক্রমটা এখানে উল্লেখ করা আছে, যেমন 1s 2s 2p 3s 3p 4s, দেখো এখানেও আছে যে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s, এভাবে করে পুরো 118টি মৌল ইলেকট্রন বিন্যাসটা সুন্দর করে করা আছে। কিভাবে লেখার ক্ষেত্রে এভাবে লিখবা যে 1s, তারপর হচ্ছে 1s, তারপর হচ্ছে কি 2s 2s, তারপর হচ্ছে আমাদের কি 2p 2p, অর্থাৎ আমাদের বাম দিক থেকে ডান দিকে যাইতে হবে, তারপর আবার নিচে বাম দিক থেকে ডান দিকে যাইতে হবে, 1s 2s 2p, আবার এখানে 3s 3s 3s, আবার এখানে আমাদের কি 3p, আবার কি
4s, আবার কি এখানে 3d, তারপর হচ্ছে কি 4p। এইভাবে করে ডট ডট করে পুরা 118টি মৌলের ইলেকট্রোবিন্যাসটা আমরা খুব সহজে 8s পর্যন্ত করতে পারি। 8s পর্যন্ত আমরা করতে পারি। পুরো 118টি মৌলের ইলেকট্রোবিন্যাসটা আমরা খুব সহজে এইভাবে করতে পারি। তারপর হচ্ছে ইলেকট্রোবিন্যাস ব্যতিক্রম। এখন ইলেকট্রোবিন্যাস কিছু ব্যতিক্রম হতে পারে, কিরকম? সেখানে n+l নীতিও ব্যতিক্রম হবে। n+l নীতিটাও কি হবে? ব্যতিক্রম হবে। কিভাবে? এখন লক্ষ্য করা, যদি আমরা ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রোবিন্যাস করি, প্রথমত আগে ক্রোমিয়াম সাধারণ ইলেকট্রোবিন্যাস কিরকম? যে এরকম ক্রোমিয়াম কত? 24, ক্রোমিয়াম কত? 24। এখন কি করি? যেমন 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6, হ্যাঁ 3p6, তাহলে আমাদের কয়টা হলো? এখানে 6, 4, 10, 12, 6, 18, 3p6। তারপর হচ্ছে আমাদের কি 4s2, তারপর হচ্ছে কি 3d4। এটা ইলেকট্রোবিন্যাস হওয়ার কথা, কারণ আমাদের 20, 24টা করতে হবে। এখানে 6, 4, 10, 12, 6, 18, 20, 24, এটা ইলেকট্রোবিন্যাস হওয়ার কথা। যে n+n নীতি অনুযায়ী প্রথমত এখানে ইলেকট্রোবিন্যাস ঠিক আছে, তারপরে 4s প্রথমে 4s যাবে, তারপর 3d যাবে। ঠিক আছে, 4s কে দুইটা দিয়ে দিয়েছি, তারপর 3d দিছি, 3d4 হয়েছে। এটা সাধারণ ইলেকট্রোবিন্যাস, এটা হচ্ছে সাধারণ ইলেকট্রোবিন্যাস। কিন্তু এখানে একটা কথা বলছে, যদি কোনো একটা অরবিটাল, যেমন কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ হয়, কোনো একটা অরবিটাল যদি অর্ধপূর্ণ হয়, যেমন d5, এটা হচ্ছে অর্ধ, আবার d10 পূর্ণ, সম্পূর্ণ। যদি একটা অরবিটাল অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ হয়, তাহলে সেটা বেশি সুস্থিত হয়, সেটা বেশি সুস্থিত হয় বা অনেকটা স্থিতিশীল হয়, অনেকটা স্থিতিশীল হয়, অনেকটা তোমার নিষ্ক্রিয় গ্যাসের মতো অনেকটা স্থিতিশীল হয়। এই যে তোমার যে কোনো একটা অর্ধপূর্ণ, যেমন হচ্ছে F, যদি F এর জায়গায় যদি এরকম 7 থাকে, অথবা F যদি 14 থাকে, তাহলে এটা মানে এরকম ইলেকট্রোবিন্যাসটা হলে সে অনেকটা সুস্থিত হয় অথবা স্থিতিশীল হয়। প্রত্যেকটা মৌলে চাই যেন আমি স্থিতিশীল হতে পারি। তো এ কি করছে, এ খুব কাছাকাছি চলে গেছে স্থিতিশীল, কারণ D5 হয়ে গেলে, যে D4 আছে, যেমন D যদি 5 হয়ে যায়, তাহলে মোটামুটি সে স্থিতিশীল হয়ে যাবে, কিন্তু সে অল্পর জন্য হতে পারতেছে না, D4। এই জন্য করবে কি সে, 4s একটা ইলেকট্রন না দিয়ে সে একটা ইলেকট্রন নিজে নিয়ে নিবে প্রথমে। তো ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? যে ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাসটা, যে 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6, 4s, এখানে 2 ছিল, আর 3d এখানে 4 ছিল। 3d এখানে কত ছিল? 4, আর 4s2 তে কত ছিল? আচ্ছা, এখানে 3d তে কত ছিল? 4টা। বলছে কি যে যদি খুব কাছাকাছি চলে যায়, যে 4 যদি 4 হয়ে যায়, কারণ 5 যদি হয় সে অনেকটা স্থিতিশীল হবে, আবার যদি 9 হয়, তারপর যদি 10 হয়ে যায়, সে তাহলে কি স্থিতিশীল হবে। তো এখানে 4 আছে, মানে 5 এর কাছাকাছি চলে গেছে, তখন করবে কি, এই 4s থেকে একটা ইলেকট্রন না দিয়ে সে নিজে আগে নিয়ে নেবে আগে। তাহলে এখানে কত হবে? এখানে আমাদের 5 হয়ে যাবে, 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নিবে, তাহলে এখানে শুধু 1 হয়ে যাবে। এই যে এটা 4s1 3d5 হয়ে গেল। এই যে 4s1 4s1 3d5 হলো। তো এটা হচ্ছে ব্যতিক্রম। 1s2 2s2 2p6 3s1 3p6 4s1 3d5, এখানে 3d5 হয়ে গেল, যে এটাই ব্যতিক্রম। কারণটা কি, যে এটা যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয়, ডি অরবিটাল যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয়, সেটা বেশি স্থিতিশীল হয়। এই কারণে 4s থেকে 4s থেকে একটি ইলেকট্রন সে নিজে নিয়ে সে একটি কি হয়ে যায়, যে অর্ধপূর্ণ একটা স্থিতিশীল অরবিটালে পরিণত হয়ে যায়। এইটাই কারণ। যেমন হচ্ছে কপার রয়েছে, কপার ইলেকট্রোবিন্যাস আমরা করি, যেমন কপার হচ্ছে আমাদের 29 ইলেকট্রোবিন্যাস করি, যে 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6, তারপর হচ্ছে তোমার 3p6, তারপর হচ্ছে 4s2, তারপর 3d। এই হিসাব করি, এটা 6, 4, 10, 12, 6, 18 দিয়ে 20, তাহলে এখানে আমাদের 9, 3d 9। তো ইলেকট্রোবিন্যাসটা আমাদের এভাবে আসলো। কিন্তু যখন 3d9 অনেক কাছাকাছি চলে গেছে, কি সে যদি 10 হতে পারে, সে স্থিতিশীল হয়ে যাবে। সে যদি 10 হয়ে যায়, সে স্থিতিশীল হয়ে যাবে। এই জন্য সে স্থিতিশীল হওয়ার ওই প্রবণতার কারণে কি করবে, 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে সে এখন 10 পরিণত হয়ে যাবে। কারণটা কি, সে যদি 10 পরিণত হয়ে যায়, তাহলে এই ইলেকট্রনটা কি হবে, যে কপারটা কি হয়ে যাবে, সুস্থিতিশীল হয়ে যাবে। এই কারণে কি কপার কি করবে, কপার 29, এটা ছিল সাধারণ 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 ছিল, স্বাভাবিক। কিন্তু এটা এই পাশে যেটা যখন করবো, এটা হচ্ছে ব্যতিক্রম। কিরকম? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1,
3d10। অর্থাৎ কোন জায়গায় যদি 9 থাকে আমাদের 10 করে নিতে হবে, কোন জায়গায় যদি 4 থাকে আমাদের 5 করে নিতে হবে। আবার f এর ক্ষেত্রে সেম, কোন জায়গায় যদি f এর যদি আমাদের 4 থাকে, সরি 4 না, f এর জায়গায় যদি কোন জায়গায় 6 থাকে, তাহলে এই f টাকে আমাদের কি করতে হবে, f7 করে নিতে হবে। কারণ f হচ্ছে f7 হচ্ছে কি তার অর্ধেক, তার অর্ধপূর্ণ। আবার কোন জায়গায় যদি f এরকম 13 থাকে, তাহলে আমাদের কি করতে হবে, f14 করে নিতে হবে, কারণ এটা তাহলে সুস্থিতিশীল হয়ে যাবে। এই কারণে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম হয়ে যায় সুস্থিতিশীল করানে, বাকি সব ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ঠিক আছে। এখন আইসোটোপ ও তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যেসব পরমাণু প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাকে বলা হয় আইসোটোপ। প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, সেটা হচ্ছে আইসোটোপ। যেমন তোমার প্রকৃতিতে হাইড্রোজেনের 7টি আইসোটোপ পাওয়া যায়, তার মধ্যে 3টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়। কিরকম? যেমন হাইড্রোজেন, প্রথমটা হচ্ছে প্রোটিয়াম, তারপর ডিউটেরিয়াম, তারপর হচ্ছে ট্রিটিয়াম। তো প্রত্যেকটারই ভর আলাদা আলাদা, তার কিন্তু প্রোটন সংখ্যা একই। যেমন হাইড্রোজেন প্রোটিয়ামের প্রোটন সংখ্যা একই, আবার ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যা 1, ট্রিটিয়ামের প্রোটন সংখ্যা 1। তো এগুলো বলা হয় আইসোটোপ। প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। কিরকম করে? যেমন প্রোটিয়াম যেটা, এর ভর সংখ্যা হচ্ছে 1, আবার ডিউটেরিয়াম যেটা ভর সংখ্যা হচ্ছে 2, ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। তো প্রত্যেকটা ভর সংখ্যা ভিন্ন, তাহলে তাদের নিউটন সংখ্যা ভিন্ন হবে। এই ভর সংখ্যা এর প্রত্যেকটা 1 2 3, নিউটন সংখ্যা কত হবে, ভিন্ন হবে। কি রকম? আমরা যে নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয়, প্রোটন সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিতে হবে। তখন 1 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 0 আসে। যেমন 2 থেকে 1 বিয়োগ দিলে কত আসে? 1 আসে। 3 থেকে 1 বিয়োগ দিলে 2 আসে। তাহলে প্রত্যেকটাই ভর সংখ্যাও ভিন্ন, তার নিউটন সংখ্যাও ভিন্ন। একে বলা হয় আইসোটোপ। যেমন আইসোটোপ এরকম বলা যায় যে কার্বনের 2টা আইসোটোপ রয়েছে, কার্বন 12 রয়েছে, কার্বন 14 রয়েছে, কার্বন 12, কার্বন 14। তাহলে এগুলো এগুলো কিন্তু কার্বন 6, এই যে প্রোটন সংখ্যা কিন্তু একই, কিন্তু ভর সংখ্যা কি আলাদা হয়ে গেল। তো কার্বন ভর সংখ্যা যদি আলাদা হয়ে গেল, তাহলে তাদের নিউটন সংখ্যা আলাদা হবে। তো ওইটাই বলছি, যাদের ভর সংখ্যা একই, যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ। মানে আইসোটোপের কাজগুলো দেখে নিবা এগুলা। আইসোটোপের এগুলো কাজগুলো এগুলো আছে, যে কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে কোন কোন আইসোটোপ ব্যবহার করা হয়, এগুলো আমাদের বইয়ে আছে। তো ব্যবহার উদ্দেশ্য কিভাবে করা হয় এগুলো দেখে নিবা। এখন আমরা কয়টা এমসিকিউ করি, কিভাবে আমরা করব, যে প্রতিটি শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকবে আমরা। এখন এম শক্তি স্তর, এম হচ্ছে কি, আমরা এখানে বললাম প্রতিটি শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে, সেটা হচ্ছে কি 2n², সেটা হচ্ছে 2n² সূত্র অনুযায়ী আমরা হিসাব করব। তো এম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি আমরা কোন পাইলাম, যে প্রথম শক্তি স্তরে কে তো কয়টা ছিল, কে তো 2টা। তারপর এল কয়টি ছিল, 8টি। তারপর হচ্ছে এম ছিল কয়টি, 18টি। এন এ কত ছিল, 32টি। তো কে এল এম এন প্রত্যেকটি শক্তি স্তরে 2 8 18 32টি। তাহলে এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টি হতে হবে, তাহলে এম ও কয়টি, 18টি। তাহলে এটা আমার অ্যান্সার হবে 18টি। পরমাণু এন সেলে কয়টি উপশক্তি স্তর থাকে, এম প্রতিটি শক্তি স্তরে কয়টি করে উপশক্তি স্তর থাকে। এন এর মান কত, এন এর মান হচ্ছে 4 না, এন হচ্ছে কি চতুর্থ শক্তি স্তর। একটু মনে রাখবা, প্রতিটি শক্তি স্তরে যতটি প্রধান শক্তি স্তরের মান যত, তার অরবিটাল সংখ্যাও ততটি। তাহলে এন যেহেতু, তাহলে এন হচ্ছে 4 নম্বর শক্তি স্তর। 4 নম্বর শক্তি স্তরে 4টি উপশক্তি স্তর, মানে হচ্ছে কি এস পি ডি এফ। যেমন 4s 4p 4d 4f। এই প্রত্যেকটা উপশক্তি স্তর থাকে। বলছে এন সেলে কয়টি উপশক্তি স্তর থাকে, অর্থাৎ প্রতিটি এন এর মান 4 হলে তাহলে 4টি উপশক্তি স্তর হয়। এখন যদি বলা হয় এম শক্তি স্তরে উপশক্তি স্তরের সংখ্যা কয়টি, এম শক্তি স্তরে, তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 3, 3 নং শক্তি স্তরে, তাহলে উপশক্তি স্তর সংখ্যা হবে 3টি। আর যদি এল বলা হয়, এল হচ্ছে কি, এল এর মান কত, 2, তাহলে তার উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা হবে 2টি। কপারের এন কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে, না কপার ইলেকট্রন বিন্যাস করি আমাদের। কপার কত, কপার হচ্ছে 29। ইলেকট্রন বিন্যাস করি আমরা, কপার 29, তাহলে 1s2, তারপর হচ্ছে 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6, তারপর হচ্ছে 3d 4s2। তাহলে আমাদের কয়টা আসছে, 6, 6 4 10 2 12 6 18, 18 দিয়ে 20, বাকি বাকি এখানে কয়টা থাকবে আমাদের, বাকি এখানে আমাদের থাকবে 9টি থাকবে।
এখানে ইলেকট্রন বিন্যাসটা এইভাবে হবে 4s1 আর এখানে 10। এখন বলছে কি যে n কক্ষপথ, n হচ্ছে কততম কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। যেমন এটা হচ্ছে প্রথম কক্ষপথ, 2s2p দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ কোনটা, এই 3s3p 3d, এটা তৃতীয় কক্ষপথ, 3s3p 3d তৃতীয় কক্ষপথ। এখন তৃতীয় কক্ষপথে কতটা ইলেকট্রন রয়েছে তাহলে হিসাব করো। এখানে 3 কক্ষপথ, এখানে 6, এখানে 2টি, এই যে 3s2 এখানে 2টি, এখানে 2টি আছে, p তে কয়টি আছে, 6টি আছে, d তে কয়টি আছে, 10টি আছে। তাহলে গুণা কয়টি আছে, 10 6 10 6 16 2 18। তাহলে কয়টি ইলেকট্রন রয়েছে কপারে n শেলে, n হচ্ছে এই যে এটা n, এটা n, এটা k, এটা l, সরি n, n কক্ষপথ বলছে না, k l m n। তাহলে আমাদের একটি হবে, n বলছে, n হচ্ছে চতুর্থ কক্ষপথ, n হচ্ছে চতুর্থ কক্ষপথ, তাই না? তাহলে n হচ্ছে আমাদের কি, n বলছে, n বলছিল। তাহলে আমাদের এখানে কয়টি ইলেকট্রন, কয়টি হবে, একটি হবে। n কক্ষপথে কয়টি আছে, যে n, এটা n। তাহলে এটা হচ্ছে এটা k, এটা l, এটা m, এটা হচ্ছে n। n কক্ষপথে কয়টি রয়েছে, একটি ইলেকট্রন রয়েছে, একটি হবে। আবার বলছে কি তোমার আয়রনের m সেলে কয়টি ইলেকট্রন রয়েছে, এখন আয়রনের ইলেকট্রন বিন্যাস করি। আয়রন, যেমন হচ্ছে আয়রন, আয়রন কত, 26, ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, তারপর হচ্ছে 3p6, 3d আর 4s হিসাব করি। 4s2 প্রথমে যাবে, তারপর 3d। তাহলে কয়টা হলো, 6 4 10 দিয়ে 12 হচ্ছে 18, 18 দিয়ে 20, আর আয়রন হচ্ছে কত, 26, এখানে আমাদের আসবে কত, 6, 26 হলো, 20 6 26। এখন এই যে 1, এটা হচ্ছে k শক্তি স্তর, 2s2p এটা হচ্ছে l শক্তি স্তর, তারপর হচ্ছে 3s3p 3d এটা হচ্ছে m শক্তি স্তর, আর 4s এটা হচ্ছে n শক্তি স্তর। আমাদের বলছিল কি m সেলে কয়টি ইলেকট্রন, m সেলে কয়টি ইলেকট্রন থাকে। এখন m সেলে কয়টি, এখানে আছে 2টি, 2, এখানে p তে আছে কয়টি, 6টি, আর d তে রয়েছে কয়টি, 6টি। তাহলে কয়টি আসলো, 6 যে 12 দিয়ে 14, 14টি ইলেকট্রন রয়েছে। তাহলে আমাদের m সেলে কয়টি ইলেকট্রন রয়েছে, 14টি ইলেকট্রন রয়েছে। এগুলো বারবার আছে, প্রত্যেকটা বোর্ড পরীক্ষা আসছে।